আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ শনিবার, সকাল এখন 10:30টার মতন বাজে। আমাদের সকালবেলার খাবার দাবার সব কিছুই কমপ্লিট। তো আমি সকাল সকাল রান্না করতে চলে আসছি। তো ঝটপট করে রান্না করার কারণ, আজকে আমি যাব একটু আপুর বাসায়, বাবুকে ওর বাবার কাছে রেখে, যেহেতু ওর বাবার ছুটি আছে। তো বাবুকে রেখে একটু গেলে দেখা যাবে যে আমি একটা ব্রিদিং স্পেস পাবো। বাবুকে নিয়ে গেলে তো ওই সবসময় ওর পিছনেই দৌড়াইতে হয়। আর ওর বাবাও বলল যে ঠিক আছে, তুমি ওকে আমার কাছে রেখে একটু সময় ঘুরে এসো না, যেহেতু করছি সেই একা একা, তো আপনাদের সাথে একটু গল্প করি। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখছেন, আমরা অনেকেই ভালোবাসার নামে এমন কিছু সহ্য করি যা আমাদের মানসিক শান্তিকে প্রতিনিয়ত গ্রাস করে। শুরুতে সম্পর্ক সুন্দর মনে হলেও সময়ের সাথে সাথে বুঝতে পারি সব কিছু যেন কেমন একটা ভারী হয়ে যাচ্ছে। কথায় কথায় রাগ, সন্দেহ, অপমান, এসব কি সত্যি ভালোবাসার চিহ্ন? কেউ যদি বারবার ছোট করে, আপনার প্রতি অসম্মান দেখায়, আপনার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে, তাহলে একটু থামুন, ভাবুন, আপনি কি বিষাক্ত কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছেন? অনেক সময় এমন হয়, সঙ্গীটি আপনাকে মানসিকভাবে এমনভাবে নিয়ন্ত্রণ করতে চায় যেন আপনি তার ছাড়া কিচ্ছু না। ফোনে কারোর সঙ্গে কথা বলছেন, কোথায় যাচ্ছেন, কি পড়ছেন, সব কিছু নিয়েই প্রশ্ন ওঠে, তাহলে সেটা আর ভালোবাসা নয়, সেটা হচ্ছে শ্বাসরুদ্ধকর অবস্থা। প্রত্যেকটা সম্পর্কেই না একটা ব্রিদিং স্পেস লাগে। আবার কেউ কেউ তো এমন আচরণ করে যেন সম্পর্কটা কেবল আপনার দায়িত্ব, আপনাকেই সবসময় বুঝতে হবে, ক্ষমা চাইতে হবে, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু সম্পর্ক কি একতরফা হয়? এই সম্পর্ক শুধু আপনাকে আত্মবিশ্বাসী কেড়ে নেবে না, আপনাকে এমন একজন করে তুলবে, ভালো মন্দ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলবেন। আপনি প্রতিদিন চোখের পানি ফেললেন, মানিয়ে নিতে নিতে নিজের অস্তিত্ব ভুলে যাবেন। সেটা ভালোবাসা নয়, এটা মানসিক একটা কারাগার। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে নিছি। যেহেতু মাংস রান্না করছি, বেসিক মশলাপাতি দিছি, যেগুলো সাধারণত আমরা রুটিন মশলা ব্যবহার করি। তো মাংসটাকে তো ভেজে রাখছিলাম, সেটাও দিয়ে নিলাম। দিয়ে এখন খুব সুন্দর মতো কষাইতে হবে। বিয়ের প্রথম প্রথম আমারও এমন মনে হতো যে আপনাদের ভাইয়া কেন বাহিরে যাবে, ও সারাদিন আমার সাথে থাকবে, আমাকে সময় দিবে। কিন্তু এইটা আমি রং ছিলাম বা আমি ভুল ছিলাম। ওরও তো একটা ব্রিদিং স্পেস লাগে, আমার যেমন লাগে তাইলে আমার বাবুর বাবারও তেমনই লাগে। তো তারপরে থেকে আস্তে ধীরে এই অভ্যাসগুলোকে আমি পরিবর্তন করে ফেলছি। মাংস রান্নার আগে মাছ রান্না করে ফেলছি বাবুর জন্য, আর আমাদের জন্য মাংস। আর এই যে আমার আপুর বাসায় যাওয়ার একমাত্র কারণ হচ্ছে, আমাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে এক বড় ভাই আম গিফট করছে। তো সেই আমটা বাবুর বাবা নিয়ে আসছে। তো উনি অনেক যত্ন সহকারে পাঠাইছে, তো এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো বাবুর বাবা তো নিয়ে আসছে কুরিয়ার থেকে, যদিও বাসায় হোম ডেলিভারি দেওয়ার কথা ছিল, কোনো কারণে দিতে পারে নাই। মাঝে মধ্যে এমন গিফট পেলে আসলে মনটা যে কী পরিমাণ খুশি হয়ে যায়, মানে এটা বুঝতে পারি। কেউ না কেউ আমাকে হয়তো বা ভালোবাসে বা আমাকে স্নেহ করে, তো এই জন্য গিফটগুলো পাঠায়। মানে ভালোই লাগতেছে। ভাইয়া তো ভিডিওটা দেখবে, তো আরও বেশি বেশি করে বলি যাতে ভাইয়া আরও নেক্সট টাইম আরও আম গিফট পাঠায় আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমগুলা খুবই সুন্দর এবং শক্ত শক্ত আম দিছে, যাতে আমি বেশ কিছুদিন রেখে খেতে পারি। আর অনেকগুলা আম দিছে, যদিও আমগুলা এখনও ওইভাবে খেতে পারবো না যেহেতু শক্ত আছে। আমগুলো আমি আসলে শক্তই দিতে বলছিলাম, কারণ একেতে প্যাকেটিং করে আসবে, যদি নরম আম হয় গলে পচে যাবে। তো এই জন্য বলা যে একটু শক্ত দেখেই যাতে দেয়। আর ওনারা যেহেতু আমের বিজনেস করে, তাহলে ওনারা আমার চেয়ে ভালো জানবে বা ভালো বুঝবে। তো ওনারা বুঝে শুনেই ভালো আমগুলাই দিছে। ওনাদের আম বাগানের আমের চাহিদা প্রচুর, যেহেতু চাপাই বা রাজশাহী বিভাগের আম। তো এটা নিয়ে আর কোনো কথা হবে না, মানে যারা খাইছে তাদেরকে আর বলতে হবে না। তো আমি বাবুর বাবাকে বলছিলাম যে যদিও কাঁচা আছে, তারপরে তুমি একটা ছিল দেখি কেমন। তো সত্যি কথা বলতে কি, আমগুলো ছিল কাঁচা মিঠা টাইপের। তো আপনাদের ভাইয়া আমগুলো খেয়ে বলতেছে যে না, ভালোই হয়েছে, আমগুলো সুন্দর আছে, পাকলে আরও মিষ্টি হবে। আর মিষ্টি হইলে তো মাশাল্লাহ আমার ছেলেকে এবার ফরমালিন মুক্ত আম খাওয়াইতে পারবো। তো যাই হোক ভাই, আপনাকে এগেইন থ্যাঙ্কস। আর সবচেয়ে বড় কথা যে আপনি ভালোবেসে যত্ন সহকারে পাঠাইছেন। তো অবশ্যই আপনি আমার কাছে 1 কাপ চা পাওনা পান। তো সেইটা আপনাকে দেখা হলে নেক্সট টাইম খাওয়াবো। আর এই যে আমি ভাইয়াকে বলে রাখছিলাম যে ভাইয়া, যখন আপনি আমাকে আমগুলো পাঠাবেন তো তার ভিডিও আমি একটু চাই, আমি আমার ইউটিউবে একটু দিব।
তো ভাইয়া যখন আমগুলা পাড়ছে তো আমাকে এই ভিডিওগুলা করে পাঠাইছে যে এইভাবে আমরা আম সংরক্ষণ করি এবং হচ্ছে এভাবে প্যাকেটিং করি। তো তারা চমৎকারভাবে প্যাকেটিং করতেছে। তো আমাকে এই ভিডিওগুলো করে দেন হচ্ছে উনি আমাকে দিছে। তো আমি আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম। তো যাই হোক, শুধু একা একা আম খেলে তো হবে না, আমার তো আরও 2টা ছেলে মেয়ে আছে, তো তাদেরকেও দিতে হবে। তো তাদের জন্য বাবুর বাবা বেছে বেছে বড় বড় দেখে আমগুলো দিল। তো আমি এখন এগুলো নিয়ে চলে যাচ্ছি আপুর বাসায়। তো এখন বাজে হচ্ছে 2টার মতন। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিছি, বাবু এর মধ্যে ঘুমাই গেছে। বাবুকে ঘুম পাড়ায় গেলাম যাতে আমার একটু আসতে লেট হলেও প্রবলেম না হয়, ঘুমের মধ্যেই থাকে। তো আমি আর আজকে রিক্সা নিলাম না, হেঁটে হেঁটেই যাচ্ছি। আপুর বাসার আমার বাসার ডিস্টেন্স মাত্র হেঁটে 10 মিনিট বা 12 মিনিটের মতো। আর এদিকে একটু একটু সামান্য বৃষ্টি হচ্ছে, তো এই জন্য আরও দেখা গেল যে আমি রিক্সাটা নিয়ে নেই, যে একটু ভিজে ভিজে গেলেও সমস্যা নেই, অনেক দিন তো ভিজি না। তবে এত বোকার মতো কাজ করছে রিক্সা না নিয়ে এসে। এই যে বাসার সামনে তো কাজ হচ্ছিল, আপনারা দেখছেনই, তো ওইটাতে আবার আলকাতরা দিয়ে দিচ্ছে ইট টিট ঢেলে, আর আমিও চলে আসছি। যাই হোক, তবে চলেন যাই আগে বাসার মধ্যে, দেখি কি অবস্থা ওই 2টার। তো এদিকে হয়েছে কি কাণ্ড, আমি তো আপুর বাসায় গেছি, গিয়ে 30 মিনিটও থাকতে পারি নাই। হঠাৎ করে আমার ফোনে ফোন আসছে, বাবুর বাবা ফোন দিচ্ছে কে যেন বাসায় আসবে। তো আমি ঝটপট করে চলে আসছি, এসেই দেখি আমার পণ্ডিত এইখানে হচ্ছে ঘুম থেকে উঠে টিভি দেখতেছে। তো টিভি দেখতে থাক, আমি আবার একটু ঝটপট গেস্টের জন্য রান্না করে ফেলি। তো কি রান্না করব চিন্তা করতে করতে মনে হলো যে ফ্রিজে বেশ কিছুদিন আগের একটু মাংসের পুটলা ছিল, তো ওইটা বের করলাম ঝটপট, তো করে দেন রান্না শুরু করে দিছি। আজকে একটু ডিফারেন্ট ওয়েতেই রান্না করব খাসির মাংস। আমি তো মশলাপাতি প্রচুর কম ব্যবহার করি, আর যেটুকুও করি সেটুকু হচ্ছে বাবুর বাবার জন্য করতে হয়, কারণ সে আবার খুব মশলাপাতি স্পাইসি করে খাইতে পছন্দ করে, আমি আবার একটু হালকা পাতলা খাইতে পছন্দ করি। তো মাংস রান্না করতে আসছে, এখন যদি বলি যে মশলাপাতি অনেক কিছু নাই, আমারে কী লাভে, বলবে যে বলার সময় বলো না। আমার একটা দিনও বলার কথা মনে থাকে না, আমার কাছে মনে হয় এটা নাই, ওকে ফাইন, আমি চালাই নিব নি, কোনো প্রবলেম নেই। আমি আবার হচ্ছে এই টাইপের মানুষ, এই জন্য আমি বকাও খাই, তারপরেও আমি সেম একই কাজই করি। ওই যে সংসারী মানুষ, এত দিয়ে কি হবে, এত লাগায় কি হবে, এই টাইপের চিন্তাভাবনা আর কি। তো আমি ঝটপট এইখানে যত রকমের গুঁড়া মশলা ছিল সবগুলাই দিয়ে দিচ্ছি, কারণ আমি আবার বাটা মশলা তেমন একটা খাই না, খাই তবে এখন তো করার মতো কোনো সিচুয়েশান নেই বাবু নিয়ে। তো যাই হোক, বিসমিল্লাহ বলে শুরু করলাম, আল্লাহ ভালো কিছুই আর কি করবে, সব কিছুর নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা থাকাই ভালো। আগেই যদি ফার্স্টে ভাবি এসব কিছু নাই, রান্না কিভাবে করব, তাইলে ওই খারাপই হবে। তো একদম ফুলফিল কনফিডেন্ট নিয়ে রান্না করা শুরু করে দিছি, যা হবে যা হয় সেটাই আজকে খাওয়াবো। তো সব কিছু মিলায় এমন একটা মানে স্মেল আসতেছে, তো মনে হচ্ছে না ভালোই হবে, খারাপ যে হবে তা না। তবে খাসির মাংস একটু মশলা দিলে একটা খাসির মাংসের যে এক্সট্রা একটা স্মেল আসছে সেইটা থাকে না। তো যাই হোক, দেখা যাক, যেহেতু নাই তো নাই, এইভাবেই শুরু করি। তো চলেন শুরুর কথাতেই আবার একটু ফিরে যাই, আমি অনেকগুলো কথা বলতে মিস করে ফেলছি, সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। জানেন তো, সম্পর্ক দুজন মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা আর ভালোবাসা, সম্পর্কগুলো না ঠিক ওই গাছের মতোই, মাঝে মধ্যে একটু যত্ন নিতে হয়, পানি দিতে হয়, বোঝাপড়ার দরকার হয়। কিন্তু আমরা বুঝতে পারি যখন ফুল শুকিয়ে যায় তখন পানি দেওয়ার আর মানে থাকে না। যত্ন না পেলে ভালোবাসার সবচেয়ে গভীর সম্পর্কও একদিন মরে যায়। তাই শুকিয়ে যাওয়ার আগেই সম্পর্কের যত্ন নিতে হয়। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর এদিকে আমি সমস্ত মশলা দিয়ে নিচ্ছি যেগুলো আমার স্টকে ছিল। তো এখন আবার একটু দিয়ে দিলাম রসুন, এটা তো আমার রান্নার মধ্যে কমন ব্যাপার থাকবে, রসুন আর আস্ত মরিচ। যেহেতু বাবু আছে সেহেতু আমাকে একটু এভাবেই রান্না করতে হয়। আপনাদের কেমন লাগে না লাগে আমাকে অবশ্যই জানাবেন, বা কী করলে আরও বেটার হবে এটাও আমাকে বলবেন। আর এদিকে আমার মশলা কষানো শেষ হয়ে গেছে, তো আমি মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে রাখছিলাম, দেন এখন হচ্ছে দিয়ে দিলাম। এখন এটাও খুব সুন্দর করে হচ্ছে কষাবো, যত মাংস কষানো যায় ততই তো ভালো হয়। আর আমি প্রেশারেও দিব না, প্রেশার কুকারের মাংস রান্নাটা না আমার একদমই ভালো লাগে না। আবার দেখি যে আপনাদের ভাইয়াও এটা পছন্দ করে না, একটু হয়তো বা সময় লাগবে, কিন্তু এটাও খুব সুন্দর সিদ্ধ হবে। ঢেকে দিয়ে দিয়ে রান্না করব, তাহলে দেখা যাবে যে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। তো অনেকটা আমার এদিকে মাংস কষানো হয়ে গেছে, একটু একটু করে পানি দিচ্ছি। আমি এই গরম পানি দিচ্ছি না, কাঁচা পানিটাই দিচ্ছি, ঠান্ডা পানিটা যেটা আর কি, ওইটা দিয়ে আস্তে ধীরে কষালাম, দেখলাম যে বেশ সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আস্ত পেঁয়াজ। আস্ত পেঁয়াজটা আমার এইভাবে দিলে খুবই ভালো লাগে মাংসের মধ্যে, আস্ত পেঁয়াজ, আস্ত রসুন,
আপনারা কারা কারা এইভাবে রান্না করেন আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কি ফার্স্ট এভাবে রান্না করছি নাকি আপনারাও করেন। আর এদিকে আমি যে পেঁয়াজটা দিয়ে নিলাম দেন আর একটু সময় কষাইছি যাতে একটু পেঁয়াজটা সিদ্ধ হয়ে পেঁয়াজের মধ্যে মশলাপাতিগুলাও যায়। তো এটা অলমোস্ট কষানো শেষ। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব, বেশি পানি দিব না, একটু কষানো কষানো হবে। এদিকে আবার আমি 2 পিস ইলিশ মাছও করে নিলাম খুব সুন্দর করে, শুধু পেঁয়াজ দিয়ে করছি। আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাংস রান্নাও অলমোস্ট শেষ, আর 2টা মিনিট দমে রাখবো। আর এদিকে বেজে গেছে 5:30টার মতন, গেস্টও চলে আসবে, তো এখানেও একটু প্রিপারেশন নেই, গোছগাছ করি। তো চলেন যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।